এই শুরুতে হচ্ছে আবার আবার শুরু করতেছি। হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার ফারুক আহমেদ রিজওয়ান। আমি ঢাকা মেডিকেল কলেজে ফেজ বি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। তো আজকে আমাদের সেশনটা হচ্ছে ক্রাশ ব্যাচের ওরিয়েন্টেশন এবং গাইডলাইন। তো আশা করি আমরা এই ক্লাসের শেষ পর্যন্ত বা এই সেশনের শেষ পর্যন্ত থাকবো। আমরা এই ক্লাসে রেডিওলজি ইমেজিং প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেটা নিয়ে একটা ওভারভিউ নিব এবং কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমেই আমরা হচ্ছে এক্সপ্রেস পার্ট ওয়ান এর এক্সাম সিস্টেমটা কি, জাস্ট একদম বেসিক যে এক্সাম সিস্টেমটা সেটা একটু জেনে নেই। সেটা হচ্ছে আমাদের এখন যে পরীক্ষাটা হয় সেটা একদিনে হয়। আগে অনেকে জানেন সেটা হচ্ছে 3 দিনে 3টা পেপার হতো, এখন একদিনে পরীক্ষাটা হয়। অর্থাৎ 3টা পেপারকে একদিনে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা টোটাল 4 ঘন্টা এবং টোটাল 150টা কোয়েশ্চেন, 2 মার্কস করে, কোনো নেগেটিভ মার্কিং নাই, টোটাল 300 মার্কস। এবং এর মধ্যে 75টা ট্রু ফলস এবং 75টা এসবিএ। ঠিক আছে। এবং পাস মার্ক হচ্ছে 210। এটা এমডি থেকে আলাদা। এমডিতে যেমন হচ্ছে সিট বেসড পরীক্ষা অর্থাৎ মেরিট বেসড পরীক্ষা, অর্থাৎ যে কয়টা সিট আছে, সাপোজ 20টা বা 25টা সিট থাকবে, সেই 20 বা 25 জনই পাস করেন। বাট এইখানে হচ্ছে টোটাল 210 নম্বর পেলে আপনি পাস করবেন। পরবর্তীতে এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে যে অ্যালোকেশন সিস্টেম চালু হয়েছে, যে আপনার নাম্বার যত বেশি সেই অনুপাতে আপনার পছন্দসই ইনস্টিটিউট বা কলেজে আপনি জয়েন করতে পারবেন। তো এখন এক্সাম সেশনটা হচ্ছে ডিসেম্বর এবং জুনে, আগে যেটা জানুয়ারি এবং জুলাইতে ছিল, অর্থাৎ আপনাদের পরীক্ষা ডিসেম্বরে হবে এবং পরবর্তী সেশনগুলোতে এরকম জুন এবং ডিসেম্বর এভাবে পরীক্ষা চলতে থাকবে। তো আমরা যদি দেখি যে আমাদের সিনাপসের সেশন সামারিটা, আমাদের কতজন পাশ করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের সিনাপস থেকে মোটামুটি 30 to 50% বরাবরই আমাদের এখান থেকে এফসিএস পার্ট ওয়ান পাশ করে থেকে রেডিওলজিতে। তো গত জুলাই 26-এ, অর্থাৎ গত সেশনে যেটা, টোটাল 75 জন পার্ট ওয়ান পাশ করেছিল রেডিওলজিতে। এর মধ্যে সিনাপস থেকে 36 জন, অর্থাৎ 48% আমাদের সিনাপসের স্টুডেন্ট ছিলেন। তো আমরা হচ্ছে এখন সরাসরি টিপসে চলে আসছি যে আসলে কিভাবে পড়াটা শুরু করা উচিত। যারা এখনো মানে নতুন ভাবে শুরু করছেন হয়তোবা, অথবা যারা শুরু করেছেন তার মধ্যে এই ব্যাপারগুলো একটু মনে নেবেন যে কোন ইস্যুগুলো আপনারা এখনো টাচ করেন নাই। অনেকভাবেই পড়াশোনা করা যায়, বাট কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে যেটা আপনাকে ফলো করতেই হবে। সেটা হচ্ছে প্রথমেই সিলেবাসটা প্রিন্ট করে ফেলবেন। রেডিওলজি যে পার্ট ওয়ানের সিলেবাস, এটা সব জায়গায় অ্যাভেলেবল। অনেকগুলো গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ বা অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে, সেখানে সবখানেই সিলেবাসটা অ্যাভেলেবল। সিলেবাসটা প্রিন্ট করে নেবেন। তো মোটামুটি যদিও সিলেবাস ওইভাবে 100% ফলো করা হয় না, বাট অনেক অনেকাংশেই ফলো করা হয় এবং আপনারা একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে কোন টপিকস গুলো তারা টাচ করতে যাচ্ছে বা কিভাবে পরীক্ষাটা নিতে চাচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা প্রিন্ট করে ফেলা এবং হচ্ছে নেসেসারি ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করা, যেমন বই, শিট, খাতা, নোট যেটাই আছে সবগুলো। এটা আমরা একটু ডিসকাস করবো যে কি কি পড়া দরকার। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো কালেক্ট করা, সেগুলো প্রিন্ট করে ফেলা এবং সেগুলো অ্যানালাইজ করা। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। একটা হচ্ছে আমরা কোশ্চেন গুলো যেটা দেখি যে আপনি যদি কোশ্চেন গুলো পড়েন, অন্তত সব কোশ্চেন সলভ করেন, একটা ভালো পার্সেন্টেজ আপনি হুবহু কমন পাবেন। একদম 100% কমন কোশ্চেন, বেশ কিছু কোশ্চেন কমন চলে আসে। এবং একটা পার্সেন্টেজ কোশ্চেন আপনি পাবেন যেটা হচ্ছে যে একদম হুবহু কমন না, বাট টপিকস কমন। যেমন সে ফর এক্সাম্পল এক সেশনে এসেছে অ্যাপেন্ডিক্স নিয়ে কোশ্চেন। তো অ্যাপেন্ডিক্স এর হয়তো বা তার লোকেশন ওয়াইজ, যে আমরা ক্লক ওয়াইজ যে লোকেশন গুলো দেখি, সেটা নিয়ে এক সেশনে কোশ্চেন আসছে। তো আরেক দু এক সেশন পরে বা পরের সেশনে দেখা গেল সেটা থেকে কিছু ট্রু ফলস আসছে, যেমন তার ব্লাড সাপ্লাই নিয়ে আহ এরকম 4-5টা স্টেম দিয়ে একটা কোশ্চেন করে ফেলছে। অর্থাৎ টপিকস কমন, বাট স্টেম গুলো আলাদা, এরকম বেশ কিছু কোশ্চেন চলে আসে। এবং আরেকটা পার্সেন্টেজ কোশ্চেন থাকে যে আপনার ঠিক এক্স্যাক্টলি ওইটা না, ওই কোশ্চেনই আসবে না, বাট তার আশেপাশে রিলেটেড কোশ্চেন চলে আসে। ঠিক আছে, যেমন দেখা গেল যে ডেভেলপমেন্ট থেকে ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে একবার কোশ্চেন আসছে, তাহলে এর পরের সেশনে দেখা গেল বা আরেক সেশন পরে দেখা গেল ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস নিয়ে কোশ্চেন আসছে। এরকম
যে কাছাকাছি, যে ফ্যারিঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফট, তিনটাতে একবারে ইন্টারডিলেটেড। তো একবার দেখা গেল আর্টস থেকে কোশ্চেন আসছে, পরের বার হয়তো আর্টস থেকে আর কোনো কোশ্চেন আসলো, পাউচ থেকে কোশ্চেন আসলো, বা পরের বার ক্লেফট থেকে কোশ্চেন আসলো, এরকম ইন্টারডিলেটেড টপিকস থেকে কোশ্চেন চলে আসে। এবং কোশ্চেন যখন আপনি অ্যানালাইজ করবেন, তখন দেখবেন যে আপনার একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে কোথা থেকে কোশ্চেনটা আসতেছে, কোন টাইপের বা কতটা গভীরে আপনাকে পড়তে হবে, বা কতটা ডিফিকাল্টি লেভেলটা আপনি আন্দাজ করতে পারবেন। ঠিক আছে, যদি পারেন একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবেন শুধু টপিকস গুলো, যে সাপোজ অ্যাবডোমেন আপনি পড়তেছেন, অ্যাবডোমেনের টপিকস গুলো আপনি নোটস একটা সর্ট আউট করে ফেলবেন, যে হ্যাঁ অ্যাপেন্ডিক্স নিয়ে কোশ্চেন আসছে, ওভারি নিয়ে কোশ্চেন আসছে, ইউটেরাস নিয়ে কোশ্চেন আসছে। জাস্ট আপনি এটা কয়েক ঘন্টা সময় দিলেই সলভ হয়ে যাবে। আপনি জাস্ট টপিকস গুলো টুকে রাখবেন, যে জাস্ট অর্গানের নাম, বা আপনি মনে করেন পেপার 2 যদি হয় সেক্ষেত্রে টপিক যেমন ফিল্টার, গ্রিড, এরকম জাস্ট কোশ্চেন পুরোটা না, জাস্ট কোশ্চেনের হেডলাইনটা, যে কোন বিষয় থেকে কোশ্চেনটা আসতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকস থেকে বারবার কোশ্চেন আসতেছে। এটা আপনি পেপার 2 যদি আমাদের সিনাপসের গাইডটা দেখেন তাও হবে। সিনাপসের গাইডে অলমোস্ট একটা সেশন বাদে, গত সেশনটা বাদে সবগুলো সেশনেরই কোশ্চেন ওইখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ পেপার 2 একটা। তো এখানে আপনার ইজিলি এটা আপনি নোট ডাউন করে ফেলতে পারবেন। পেপার 3 এবং পেপার 1টা ওইভাবে আলাদা করে করা নাই, সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকেই করতে হবে। নোটস করলে এটা সুবিধা কি, যখন আপনি পড়বেন, সাপোজ আপনি অ্যাবডোমেন চ্যাপ্টারটা পড়তেছেন, অ্যাবডোমেন বারবার বলতেছি কারণ অ্যাবডোমেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যানাটমিতে। তো অ্যাবডোমেন তো বিশাল বড় একটা ব্যাপার, অনেক কিছু আছে, আপনি অনেক কিছু পড়বেন, সবকিছু তো আপনি পড়বেন না। এর মধ্যে অনেক মানে মনে করেন 100%, মানে 100% জিনিস ডিসকাস করা আছে বইয়ে বা শিটে, এর মধ্যে আপনি পড়বেন হয়তো 75 বা 80%। এখন কোন 75 বা 80% পড়বেন, সেটা আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন একজন করেছে, আমি একটা অ্যান্সার দিচ্ছি একটু পরে। তো আর হচ্ছে যেমন অ্যাবডোমেন, হ্যাঁ আমরা যে অ্যাবডোমেনে বলতেছিলাম যে আপনি দেখা গেছে 75 বা 80% টপিক্স পড়বেন, এর মধ্যে মানে কোন 75 বা 80% পড়বেন, এটা আপনার তো লেকচার ক্লাস হবে, সেখানে আপনাকে তো একটা আইডিয়া দিয়ে দেওয়া হবে, তারপর আপনার নিজস্ব একটা আইডিয়া তৈরি হবে ক্লাস, এবং আপনি যদি কোশ্চেনগুলি অ্যানালাইসিস করেন। পাশাপাশি এই যে 75 বা 80% পড়বেন, তার মধ্যে কোনটা ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, সবগুলো কি সমান ইম্পর্টেন্স দিয়ে পড়বেন? যেমন ওভারি বা ইউটেরাস, ঠিক আছে, বা টেস্টিস, স্ক্রোটাম, হ্যাঁ, বা হচ্ছে যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্যানক্রিয়াস, লিভার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু অগুরুত্বপূর্ণ টপিকস অনেক আছে, যেমন বেশ কিছু ব্লাড সাপ্লাই আছে যেগুলো আমাদের লাগে না, বেশ কিছু নার্ভ সাপ্লাই আমাদের একদমই লাগে না বলতে গেলে। তো এগুলো কি আপনি পড়বেন কিনা? ঠিক আছে, এটা হচ্ছে আপনি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই টপিকস গুলো আসতেছে, এই টপিক্সের এই জিনিসগুলোই আসতেছে বারবার ঘুরে ফিরে। ঠিক আছে, এই আইডিয়াটা আপনার হবে। এবং আহ এটাই প্রিভিয়াস এর কোশ্চেন আমরা যেটা বললাম, এবং হচ্ছে মোটামুটি এগুলোই, এই স্লাইডের কথা এগুলোই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কোথায় আছে? প্রিভিয়াস এর কোশ্চেন অনেক জায়গায় অ্যাভেলেবল, ফেসবুকে বেশ কিছু ফ্রি মানে কমন গ্রুপ আছে সেখানে অ্যাভেলেবল, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাভেলেবল। তো আপনারা হচ্ছে, আমি টেলিগ্রাম গ্রুপটার জন্য আহ কিভাবে ইয়ে করা যায়, আমি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ যে আছেন, এক্সিকিউটিভ সাজ্জাদুল আরিফিন ভাই, ওনাকে হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেবো, ওনাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেবো, ওইখানে আগে পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো অ্যাভেলেবল। তো টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, এটা অনেক জায়গায় অ্যাভেলেবল, অনেকগুলো ফেসবুক গ্রুপ, আমরাও ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করছি। তো তারপরেও যদি কেউ কারো কাছে না থাকে এখনো কোশ্চেন গুলো, সেটা হচ্ছে আমার সাজ্জাদুল আরিফিন ভাইকে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিব একটু পরে। তো সেখান থেকে কোশ্চেন আপনি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এবং রেডিও ফিজিক্সের জন্য, রেডিও ফিজিক্স হচ্ছে যে আপনাকে শুধু মুখস্থ না, রেডিও ফিজিক্সটা আপনাকে একটু বুঝতে হবে। রেডিও ফিজিক্সটা আপনি যদি বুঝতে পারেন, সবচেয়ে ইজিয়েস্ট পেপার। অন্যান্য পেপার গুলো যেমন পেপার 1 এর সমস্যা হচ্ছে অ্যানাটমি, অ্যানাটমি একটু হিউজ, অ্যানাটমি সবসময় কঠিন, মানে আমাদের ফার্স্ট ইয়ার থেকে আমরা জানি অ্যানাটমি একটু বিট ট্রিকি এবং কঠিন এবং কিছু মুখস্থ নির্ভরশীল, যদিও বোঝার অনেক কিছু ব্যাপার আছে। আহ আমরা যখন অ্যানাটমি ক্লাসগুলো আপনাদের হবে, যখন দেখবেন যে ডক্টর আরিফের অ্যাবডোমেন ক্লাস নাই, খুবই অসাধারণ ক্লাস নাই। আম, যখন আমি পার্ট 1 দিয়েছি, তখন ডক্টর আরিফের যে ক্লাস, আরিফ আমার অনেক জুনিয়র, তো তার ক্লাস দিয়ে আমার আমার হচ্ছে আমার হচ্ছে রেসিডেন্সি আগে হয়েছে, পার্ট 1 পরে। তো দেখা গেছে ডক্টর আরিফের ক্লাস করে আমার অ্যাবডোমেন যতটুকু হওয়ার হয়ে গেছে, মানে অসাধারণ ক্লাস নেয়।
পাশাপাশি অ্যানাটমি আরেকজন ক্লাস নেয় হচ্ছে, তার নামটা কি ভুলে গেলাম মেন্টরের, আসান আব্দুল্লাহ। আসান আব্দুল্লাহ ক্লাস নেয়, খুবই ভালো ক্লাস। যাই হোক, তারপরেও অ্যানাটমি সবসময় ট্রিকি এবং হচ্ছে কিছুটা মুখস্থ নির্ভরশীল, তো এটার জন্য একটু ডিফিকাল্ট। কেন বলতেছি, কারণ পেপার টুটা ইজি এটা বলার জন্য, পেপার থ্রি যেটা, পেপার থ্রিটা অনেক ভার্সেটাইল, মানে এখানে সবকিছুই আছে। পেপার থ্রিতে আপনার জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তারপরে জেনেটিক্স, ইমিউনোলজি, তারপরে আপনার হচ্ছে বায়োকেমিস্ট্রি, সবকিছু এখানে ইনক্লুডেড। এখানে সব মিলে এখান থেকে 50টা কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই জন্য একটু ভার্সেটাইল, এটা নিয়ে এখানে একটা প্রবলেম। বাট পেপার টুটা যদি আপনি বুঝতে পারেন, পেপারটা যদি আপনি একটু বুঝে বুঝে পড়েন, এটা খুবই ইজি, কোনো মুখস্থের ব্যাপার নাই। বুঝে এবং যদি কোরিলেট করে পড়তে পারেন, ইজি। বাট এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই পেপার টুটা একবারে যারা নতুন পরীক্ষা দিচ্ছেন, এটা নতুন, এটাই সমস্যা। যেমন আপনার সব, আপনি অ্যাবডোমেন আমরা একবার হলেও পড়ছি, সিস্টেম প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি, যে টপিকস গুলো পড়ানো হবে বা যে টপিকস গুলোতে কোশ্চেন আসে, বেশিরভাগ টপিকসই আপনি একবার হইলেও শুনছেন বা পড়ছেন। কিছু জিনিস হয়তো এখন নতুন আসে, যেমন রেডিওলজিক্যাল বেসড যে ব্যাপারগুলো, যেমন দেখা গেছে আল্ট্রাসাউন্ডের প্রপার্টিজ, মানে পেপার থ্রির ক্ষেত্রে দেখা গেল আল্ট্রাসাউন্ড একটা ফাইন্ডিংস দিয়ে এখন বলে দেয় যে এটা আমরা কোথায় পাই। খুবই কমন ডিজিজ গুলোই আসে, রেডিওলজি যেগুলো কমনলি আমরা প্র্যাকটিস করি। বা দেখা গেছে একটা হাইড্রেটিস সিস্টের ফাইন্ডিং দিয়ে বললো, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং দিয়ে বললো এটা কি ডায়াগনোসিস, এরকম ইন্টারসাসেপশনের ফাইন্ডিংস দিয়ে বললো যে এটা ডিজিজটার নাম কি, এরকম এই কোশ্চেন গুলো আসে। বাট এগুলো বাদে মোটামুটি আপনি সব টপিকস আপনার পড়া আছে বা জানা আছে, কোনো এক সময় আপনি শুনছেন, সেই হিসেবে রেডিও ফিজিক্সের এটা একটা ড্রব্যাক, যেটা আপনি একবারে নতুন ভাবে পড়তেছেন। বাট ওভারঅল আপনি যদি একটু বুঝে পড়েন, ব্যাপারগুলো অত কঠিন না। এবং অ্যানাটমিতে আমরা বলছি যে অ্যাবডোমেনে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, এবং সবকিছুর বড় কথা হচ্ছে রিভিশন ম্যান্ডেটরি। আমাদের এটা আমার বিসিএস এর একজন স্যার বলতেন যে আপনি যাই পড়েন না কেন, আহ, সেটা হচ্ছে আপনি যে পরীক্ষার এক সপ্তাহ আগে সবগুলো জিনিস, মানে সেই জিনিসগুলো আরেকবার দেখে যেতে না পারেন, ওই জিনিসের কোনো ভ্যালু নাই, অলমোস্ট ভ্যালুলেস। ঠিক আছে? হয়তো আপনার রেসিডুয়াল থেকে আপনি অ্যান্সার করতে পারবেন, বাট যাই পড়েন মোটামুটি শেষ 5 দিন বা 7 দিন আপনি রিভিশনের জন্য রাখবেন, যে পুরো জিনিসগুলো যাই পড়ছে না কেন আপনার জন্য আরেকবার চোখ বুলে যান। না হলে হয় কি, যদি আপনি চোখ বুলে না যেতে পারেন, যে ব্যাপারগুলো একটু মুখস্থ নির্ভর, সেগুলো আপনি ভুলে যাবেন, পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন না। অনেক টপিকসই দেখা যায় আমরা হয়তো আগে শুনছি বা জানছি, দেখবেন পরীক্ষা কিন্তু ইজি টপিকস থেকে কোশ্চেন আসে প্রতিবার ঘুরে ফিরে। এই যে আমি একটু আগে যে টপিকসটা বললাম, ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ এবং ক্লেফট, প্রতিবার এখান থেকে একটা কোশ্চেন আসে, ডেভেলপমেন্টাল ডেরিভেটিভ। ঠিক আছে? বাট ওই উল্টাপাল্টা লেগেই যায়, প্রতি সবসময় লেগে যায়। আমারও লাগে, সবারই এরকম, যে পাস করছে তারও লাগে, হয়তো সবগুলো স্টেম লাগে না এরকম। তো এই জন্য রিভিশনটা খুব ম্যান্ডেটরি, একবার দুইবার, একবার তো মিনিমাম 2-3বার, যতবার রিভিশন দেওয়াটা পসিবল রিভিশন দিবেন, এবং রিভিশনের জন্য টাইম রাখবেন মিনিমাম 2বার। কারণ কি, কারণ আপনি ঘুরে ফিরে দেখবেন যে ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন আসতেছে। সুতরাং মানে একবারে আমাকে, মানে উইকিপিডিয়ার মতো বা এনসাইক্লোপিডিয়ার মতো সব পড়ে ফেলতে হবে, যত পড়তে পারেন ভালো, বাট সব পড়ে আপনি শেষে রিভিশন দিতে পারলেন না একবারও, তাহলে ওইটা তো পড়াটা ভ্যালুলেস হয়ে যাবে। আপনি শেষ 5 দিন বা 7 দিনে যত কিছুই পড়ছেন সেটা আবার রিভিশন দিয়ে দিবেন। এবং এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ, নিয়মিত এক্সাম দিলে ব্রেন স্ট্রং হয়। আপনার এই যে যেসব জিনিস আপনি মনে করতেছেন আপনি পারেন, কিন্তু পরীক্ষা দিতে যে দেখবেন আসলে আপনি পারেন না। এই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এরকম যে আপনার মনে হবে আপনি পারেন, যে নিউরাল টেস্ট ডেরিভেটিভ কি আপনার মনে হচ্ছে আপনি পারেন, বাট পরীক্ষা হলে দিতে যেয়ে দেখবেন যে অ্যাড্রিনাল মেডুলা না অ্যাড্রিনাল কর্টেক্স বা এরকম, বা কি বলে, এরকম আর কি, যে আপনার উল্টাপাল্টা লেগে যাবে, যেটা খুবই ক্লোজলি কনফিউজিং টপিকস, যেগুলো যে কোনটা অ্যাড্রিনাল, কোনটা হচ্ছে আপনার নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ, কোনটা অ্যাক্টোডামের ডেরিভেটিভ, কোনটা এন্ডোডাম, কোনটা মেসোডামের ডেরিভেটিভ, উল্টাপাল্টা লেগে গেছে। ঠিক আছে? এই জন্য রেগুলার এক্সাম দেওয়াটা খুব জরুরি। যেখানে আপনি ভর্তি হন, আমাদের আজকের সেশন বলে সিনাপসেরই হতে হবে এরকম না, আপনার যেখানে ভালো লাগে সেখানেই আপনাদের এখানে হতে পারেন, খুবই কোয়ালিটিফুল এক্সাম হয়। বাট আপনার যেখানে ইচ্ছা, বাট যেখানেই হোক আপনি পরীক্ষাটা দিবেন একবার অন্তত, বা পরীক্ষা রেগুলারলি দিতে হবে, তাহলে একটা রুটিনে থাকবেন। এক, দুই হচ্ছে যে আপনার আহ যে আপনি কোনটা পারেন না, বা কোথায় আপনার দুর্বলতা আছে, বা আপনি মনে করতেছেন আপনি পারেন, খুবই কনফিডেন্ট, বা দেখবেন যে আপনার এখানে কিছুটা ল্যাকিংস আছে, এটা ধরা পড়ে যাবে। এটা পরীক্ষা না দিলে কখনো ধরা পড়বে না, ধরা পড়বে যে পরীক্ষার হলে। এটার জন্য এক্সাম দেওয়াটা জরুরি। তো সিলেবাসটা প্রিন্ট করে ফেলবেন। সিলেবাস আমাদের টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য অনেক ফেসবুক কমন গ্রুপে অ্যাভেলেবল।
মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি জাস্ট রিড করে গেলাম না, মার্ক ডিস্ট্রিবিউশনটা সিলেবাসে দেওয়া আছে, বাট এখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাকে যদি হাইলাইট করে দেখাই। সাজেদুল আহমেদ এটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়েছেন আমাদের? আচ্ছা হ্যাঁ, তাই মনে হয় দিয়েছে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে ইম্পর্টেন্ট, আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আহ, আপনি যদি দেখেন যে এইগুলোর মধ্যে বেস্ট লিখছে না কেন, ব্রেস্ট ব্রেস্ট টপিক্সটা ইম্পর্টেন্ট। প্রতিবারই একটা দুটো করে কোশ্চেন আসবে, বিশেষ করে লিমফেটিক ড্রেনেজ। আমাদের কোন লিমফেটিক ড্রেনেজ অত বেশি গুরুত্বপূর্ণ যতটা না ব্রেস্টের ইম্পর্টেন্ট। ব্রেস্টের প্যাথোলজি খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ইম্পর্টেন্ট এই কারণে, ব্রেস্ট ইটসেলফ খুবই ছোট একটা চ্যাপ্টার অ্যানাটমিতে, খুবই খুবই ছোট, ব্রেস্টে তেমন কিছু পড়ারই নেই। ঠিক আছে, বাট এই ব্রেস্ট থেকেই ঘুরে ফিরে একটা দুটো কোশ্চেন আসে। এক সেকেন্ড প্লিজ, তো একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বেস্ট খুবই ছোট, এবং এখান থেকে আপনার প্রতিবারে একটা দুটো কোশ্চেন আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরবর্তী গুরুত্বপূর্ণ আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের এই অ্যাবডোমেনের আন্ডারে জিআইটি, হেপাটোবিলিয়ারি এবং জেনিটোইউরিনারি। এখান থেকে আপনার ম্যাক্সিমাম বাল্ক কোশ্চেনটা আসবে। ঠিক আছে, এবং হচ্ছে পরবর্তী ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি এবং সিভিএস মোটামুটি ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইনও মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলো এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং পরবর্তী হচ্ছে এমব্রায়োলজি এবং হিস্টোলজি, খুবই লিমিটেড এবং টপিকস থেকে বারবার কোশ্চেন আসে। এগুলো আমরা ক্লাসে খুব ভালো মতো ডিসকাস করব। মায়োলজি এবং নিউরোলজি আলাদা করে কিছু নাই, মানে সরি নিউরোলজি আছে, বাট মায়োলজি আলাদা করে, মাসেল থেকে এরকম আলাদা খুব বেশি কোশ্চেন আসে না। ওইটা আপনার আমাদের যে সুপ্লেক্স ইমফ্লেক্সে যতটুকু পড়তে হয় ততটুকুই। ঠিক আছে, এখানে মেইন থিম আরেকবার যদি বলি, সেটা হচ্ছে যে বেস্ট ছোট, কিন্তু এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে, একটা দুটো কোশ্চেন, মানে ছোট হিসেবে তার মানে ঘনত্ব বেশি আর কি কোশ্চেন আসার। এবং অ্যাবডোমেন থেকে একটা বাল্ক কোশ্চেন আসবে, রেসপিরেটরি সিভিএস, তারপর সেকেন্ড বেস্ট ইম্পর্টেন্ট আপনি যদি বলেন অ্যাবডোমেনের পরে, তারপরে হচ্ছে এন্ডোক্রাইন, তারপরে এমব্রায়োলজি এবং হিস্টোলজি, মোটামুটি কিছু লিমিটেড টপিকস থেকে বারবার কোশ্চেন আসতে থাকে। রেডিওলজিক্যাল ফিজিক্স আমি এটা ডিসকাস করবো আপনাদেরকে কিছু টপিকস। তো পেপার থ্রি তো বললাম, পেপার থ্রি খুবই ভার্সেটাইল, তার মধ্যে জেনারেল প্যাথোলজিটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে জেনারেল প্যাথোলজির টপিকস খুব লিমিটেড, এবং লিমিটেড টপিকস থেকেই বারবার কোশ্চেন আসে। মাইক্রোবায়োলজি শুধুমাত্র লাস্ট সেশন যেটা, সেটা থেকে একটু ডিপ থেকে কোশ্চেন চলে আসছে, বা যে টপিক থেকে আমরা কোশ্চেন পড়ি না। এটাই গতবারের পরীক্ষার একটু কঠিনতম দিক ছিল, যে কিছু টপিকস আমাদের নতুন করে এবার পড়তে হচ্ছে, যেটা আমরা মাইক্রোবায়োলজি কম, মানে জেনারেল মাইক্রোবায়োলজি থেকে কিছু কোশ্চেন চলে আসছে, যেটা আমরা আসলে কম পড়তাম আগে। বায়োস্টার থেকে এখন মোটামুটি কোশ্চেন আসে, আগে বেশ কয়েক সেশন থেকে এখান থেকে ভালো কোশ্চেন আসতেছে। বায়োকেমিস্ট্রি থেকে লিমিটেড টপিকস পড়লেই হয়। সিস্টেম প্যাথোলজিটা একটু ঝামেলাপূর্ণ, এই জন্য সিস্টেম প্যাথোলজিটা আমরা যে, এটা ক্লিনিক্যাল ব্যাচ হোক, ক্রাশ ব্যাচ হোক, খুবই ইম্পর্টেন্স দিয়ে আমরা সিস্টেম প্যাথোলজিটা পড়াই। এবং ইমিউনোলজি জেনেটিক্সটা জেনেটিক্সটা অন্তত খুবই ইম্পর্টেন্ট। এটাও ছোট এবং অনেক কোশ্চেন আসে, মানে আপনি যদি দেখেন যে জেনেটিক্স এর অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ আর এক্স লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ, এই অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ এবং এক্স লিঙ্কড ডমিনেন্ট রিসেসিভ, এই চার পাঁচটা জিনিস পড়েন, এখান থেকে একটা কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, এখন নেসেসারি ম্যাটেরিয়াল যেটা বলি, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। যারা কম সময়ের প্রস্তুতি নিচ্ছেন বা ক্র্যাশ ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের আসলে টেক্সট বুক অত বেশি পড়ার সময় নেই বা দেখারও সময় নেই। তারা হচ্ছে যে কোনো একটা লেকচার শিট, আমাদের যেমন সিনাপসে লেকচার শিট আছে পেপার ওয়ানের জন্য, অর্থাৎ অ্যানাটমি মেনলি, তো সেটা আপনি লেকচার শিট দেখলেই হবে। যদি সময় পান কোনো কারণে, বা আপনার যদি মনে হয় যে আপনি লং টাইম প্রিপারেশন নেবেন, তাহলে হচ্ছে যে এই বইগুলো, যে কোনো একটা বই আপনার কিছু ইম্পর্টেন্ট টপিকস, এই যে আপনাকে হাইলাইট করে দেওয়া হবে ক্লাসে, বা আপনি যখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, সে হাইলাইটেড অ্যানালাইসিস থেকে আপনি বুঝতে পারবেন। বা নিটার আছে, নিটার থেকে ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লং টার্ম প্রিপারেশন আমরা বলি, বা অল্প সময়ের জন্য হলেও কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো বারবার কোশ্চেন আসে ঘুরে ফিরে যেখান থেকে, নিটার থেকে একটু ছবিটা দেখে নেবেন, কারণ পিকচার মেমোরি সবচেয়ে বড় ভালো মেমোরি। ঠিক আছে।
পেপার টু তো অনেক বইয়ের আমরা লিস্ট দিয়েছি, এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড লিস্ট। তো সময় কম তাদের জন্য হচ্ছে শুধু সিনাপস লেকচার সেটাই ফলো করেন, এখানে মোটামুটি কম্প্রিহেন্সিভ। আশা করি এটা কাভার করে, এখানে কোশ্চেন গুলো গুছানো আছে অলমোস্ট একটা সেশন বাদে বাকি সব সেশনেরই কোশ্চেন এখানে আপডেট করা অ্যান্সার সহ। তো এখানে হেল্প করবে এবং হচ্ছে বইয়ের মধ্যে অনেকগুলো বই আছে এটা যারা লং টার্ম প্রিপারেশন হয় তাদের জন্য, যেমন সেলম্যান ক্রিস্টেনসেন এমআরআই মেডিসি ফর বিগিনার্স নামে একটা বই আছে, নিশ্চয়ই এটা প্লাস মাইনাস। তো এই বইগুলো যদি একটা বই হয় সেলম্যানটা দেখার আমরা কথা বলি, এমআরআই মেডিসি এই দুটো বই আমরা দেখতে বলি। ক্রিস্টেনসেন নিশ্চয়ই প্লাস মাইনাস। এই দুইটাও মানে যাদের ক্র্যাশ ব্যাচ নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটাও প্লাস মাইনাস, তাদের জন্য সিনাপস লেকচার সেটা। বাট যারা লং টাইম 6 মাস বা 1 বছর জন্য প্রিপারেশন নেবেন ওইভাবে প্ল্যান করে আগান, তাদের জন্য সেলফ এবং এমআরআই মেটেজি কিছু টপিক এখান থেকে দেখতে বলি আমরা, যাতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ যতই ক্লাস হোক যত কিছুই হোক টেক্সট বই তো টেক্সট বই, এই টেক্সট বই আপনাকে সম্পূর্ণ পিকচারটা আপনাকে তুলে ধরতে হেল্প করবে যদি কোথাও ল্যাকিংস থেকে যায়। পেপার থ্রির জন্য লেকচার শিটটা আশা করি এনাফ, কারণ এটা খুবই ভার্সেটাইল। যদি খুব বেশি সময় থাকে যারা লং টাইম তাদের জন্য যে কোনো একটা টেক্সট বুক, অর্থাৎ প্যাথোলজির জন্য প্যাথোলজির টেক্সট বুক, তারপর সিস্টেম প্যাথোলজির জন্য যে কোনো একটা প্যাথোলজির টেক্সট বুক, বা হচ্ছে অনেকে সার্জারি টেক্সট বুক ফলো করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অথবা অনেকে যে আরেকটা কাজ করে যেটা হচ্ছে এমবিবিএস লেভেল যে গাইড বুকটা আছে সেটাও ফলো করতে দেখতে পারেন এক নজর, খুবই সুপারফিশিয়াল লেভেল ছাড়া এটা লং টাইম প্রিপারেশনের জন্য। বাট শর্ট প্রিপারেশনের জন্য সিনাপস লেকচার সেটাই এনাফ। এখন আমরা পেপার টু এর কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা একটু দেখাই। এটা আপনারা হয়তো যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন তেমন ভাবে বুঝতে পারবেন না, কারণ এটা জাস্ট আমরা টপিকস ডিসকাশন করে যাব। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা এটা সেভ করে রাখেন, আহ, তাহলে আপনার পরবর্তী যখন টপিকস গুলো পড়বেন আপনার বুঝতে সুবিধা হবে। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা তুলে ধরতেছি। যেমন পেপার টু তে প্রথমে শুরু করতে হবে যে স্ট্রাকচার অফ ম্যাটার, ম্যাটারের স্ট্রাকচারটা কেমন। এটা আমরা সবাই জানি যে ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, বাইরে অরবিটে ইলেকট্রন থাকে। আইসোটোপ কি, আইসোবার কি, আইসোমার কি, সেটা নিয়ে বেসিক আইডিয়া, এটা আমরা এই আইডিয়াটা আমরা ছোটবেলা থেকে জানি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, যেমন আয়োনাইজিং কোনটা, নন আয়োনাইজিং কোনটা, ঠিক আছে, এই ব্যাপারগুলো জানতে হবে। পার্টিকেল এবং নন পার্টিকেল রেডিয়েশন কোনগুলো, এবং ট্রান্সফর্মার কি এবং রেকটিফায়ার কি, ঠিক আছে। এখানে যে ঝামেলাটা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে, যে এটা হচ্ছে যে যেমন তিনটা জিনিস আমরা রেডিওলজিতে, যেমন যেটা আমাদের মেনলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলফা, বিটা, গামা এবং এক্স রে। তো এই এগুলো হচ্ছে রেডিওলজিতে আমাদের খুবই মানে এই চারটা রেডিয়েশনই আমাদের খুব বেশি ব্যবহৃত হবে, বহুল চর্চিত, এগুলো বিভিন্ন কাজে বা বিভিন্ন বিভাগে তৈরি হয়। তো এর মধ্যে দেখা যায় যে এক্স রে, এক্স রে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আবার আয়োনাইজিং রেডিয়েশন, এভাবে একটু আলাদা আলাদা করে পড়তে হয়। গামা, গামা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আবার আয়োনাইজিং রেডিয়েশনও। বাট এই যে আলফা এবং বিটা তারা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না, তারা আয়োনাইজিং রেডিয়েশন, মানে তারা আয়োনাইজ করবে, তারা মানুষের জন্য ক্ষতিকর। বাট তারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কারা, একটা আমরা লম্বা চার্ট পড়তাম ছোটবেলায়, যে এক পাশে বেতার তরঙ্গ আর এক পাশে গামা, এভাবে বেতা মানে রেডিও ওয়েভ, তারপরে আমি ইউজুয়াল প্যাটার্নটা ভুলে গেছি, মানে হচ্ছে যে কোনটার পরে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজানো বা হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুসারে সাজানো, এটা শিখে ফেলবেন। তো তত বেশি কাজে লাগে না এই জন্য ভুলে গেছে, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে একটা পর্যায়ে পর্যায়ে রেডিও ওয়েভ, তারপরে আপনার আমাদের নর্মাল চোখের যেটা লাইট, মাইক্রোওয়েভ, ঠিক আছে, তারপরে এক্স রে, গামা রে, পুরো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে কারা কারা আছে এটা পড়ে ফেলবেন, তাহলে সুবিধা হবে কি। নন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যারা, মানে ইলেকট্রোম্যাগনেটিক না বাট তারা রেডিয়েশন, যেমন এই যে আলফা বিটা, এটা আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক আমরা ক্লাসে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো। পরবর্তী ইম্পর্টেন্ট যে টপিক হচ্ছে এক্স রে টিউব। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি দুইটা সেশনে একটা সেশনে এই কোশ্চেনটা আসে, অথবা প্রতি সেশনে আসে। এক্স রে টিউব মানে কি, যে এক্স রে তৈরি হচ্ছে যে টিউবের ভিতরে যে একটা ক্যাথোড থাকে, ক্যাথোডটা গরম করা হয়, সেখান থেকে ইলেকট্রন তৈরি হয়, ইলেকট্রন যে অ্যানোডে আঘাত করে সেখান থেকে এক্স রে তৈরি হয়। এই যে এক্স রে টিউবটা, এটার প্রত্যেকটা গঠন এটা জানা। পরবর্তীতে হচ্ছে যে প্রোডাকশন স্টেপ, যে এক্স রে ধাপগুলো কি, কার পরে মানে যে কোনটার পরে কোনটা ঘটতেছে, প্রথমে কি করতেছি, প্রথমে ক্যাথোড গরম করতেছি, তারপরে সেখান থেকে ইলেকট্রন তৈরি হচ্ছে, পরে ইলেকট্রন যে ভ্যাকুয়ামের মধ্যে যে অ্যানোডকে আঘাত করতেছে, পরে অ্যানোড থেকে এক্স রে তৈরি হচ্ছে, প্রত্যেকটা ধাপগুলো আপনাকে জানতে হবে।
এক্স রে প্রপার্টিজ জানবেন, অ্যানোড অ্যাঙ্গেল এবং হিল এফেক্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে লাইন ফোকাস প্রিন্সিপাল, এখানে যদি দেনি, এই দুই তিনটা জিনিস খুবই গুরুত্বের সাথে জানতে হবে, অ্যানোড অ্যাঙ্গেল, হিল এফেক্ট এবং লাইন ফোকাস প্রিন্সিপাল। আচ্ছা, পরবর্তী হচ্ছে ইন্টারাকশন অফ এক্স রে, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন এবং কম্পন, পরীক্ষা আসবেই, প্রতি সেশনে আসবেই, কোশ্চেনে উল্টাপাল্টা হবে বা টপিক এই দুইটা থেকে কোশ্চেন আসবে। ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, কম্পন ইন্টারাকশন, কোনটায় কেভিপি দিলে কোনটা বাড়ে, কোনটায় কেভিপি দিলে কোনটা কমে, কোনটা মানুষের জন্য ক্ষতিকর, কোনটা রেডিওলজি স্টাফের জন্য ক্ষতিকর, কোনটা কন্ট্রাস্ট ভালো, মানে কোন ইন্টারাকশন হলে কন্ট্রাস্ট ভালো, সবচেয়ে বেশি ইন্টারাকশন কোথায় মানে কোনটা হয়, এই ব্যাপারগুলো সবগুলো জেনে ফেলতে হবে। এবং দুটো পার্থক্যটা খুব ভালো মতো জানতে হবে। ফটো ইলেকট্রিক ইন্টারাকশন কোন কোন জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে, কোন পরীক্ষায় ফটো ইলেকট্রিক ইন্টারাকশন খুবই বেশি বলেন তো দেখি, যারা পার্টিসিপেট করতেছেন। একটা পরীক্ষা আছে যেখানে আমরা ইচ্ছা করেই ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা অনেক বাড়াই ফেলি, যে কোনো সেশন নিলে পড়াইতে ইচ্ছা করে, এটাই সমস্যা। এখন কেউ কেউ বলতে পারবেন কোন এক্সামিনেশন, কোন রেডিওলজিক্যাল এক্সামিনেশনে আমরা ইচ্ছা করে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন অনেক বাড়াই? আমি কি শুনতে পাচ্ছি না নাকি কেউ বলতেছেন? কেউ একজন জানা উচিত এটা, বা যারা প্রিপারেশন শুরু করছেন, যে কোন পরীক্ষায় ফটো ইলেকট্রিক ইন্টারাকশন, আমি যদি পাঁচটা অপশন দেই, চেস্ট এক্স রে, ম্যামোগ্রাফি মানে ব্রেস্টের এক্স রে, অ্যাবডোমেনের এক্স রে, এই তিনটার মধ্যে বলেন কোনটা আমরা ফটো ম্যামোগ্রাফিতে ম্যামোগ্রাফিতে বেরি, ম্যামোগ্রাফিতে ম্যামোগ্রাফিতে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন খুবই বেশি। কেন এখানে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন আমরা খুবই বেশি করি, খুবই বেশি দেই? টিস্যু কন্ট্রাস্টটা বেশি পাওয়ার জন্য হচ্ছে। এক্স্যাক্টলি, টিস্যু কন্ট্রাস্টটা বেশি পাওয়া যায়। এই ব্যাপারগুলো একটু বুঝে বুঝে পড়বেন যে কেন এখানে আমরা কন্ট্রাস্টটা খুব ভালো পাই যদি ফটো ইলেকট্রিক ইন্টারাকশন বেশি দেই। তাহলে এইখানে একটা ক্ষতিকর বা খারাপ দিক বলেন দেখি কেউ, যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন হলে বেশি দিলাম, খারাপ দিকটা কোনটা? তা- মানে এটা পজিটিভ দিক হচ্ছে কন্ট্রাস্ট ভালো হয় ম্যামোগ্রাফিতে, বাট নেগেটিভ দিক কি, যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন দেওয়ার বেশি দেওয়ার কারণে একটা নেগেটিভ দিক আছে, সেটা কি বলতে পারবেন? কম্পিউটার ইন্টারেকশনটাও বেশি হয়। না না, কম্পিউটার ইন্টারাকশন তো না, ম্যামোগ্রাফিতে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন বেশি হবে, আমরা তো সেটাই বলতেছি যে আহ, আমরা এমন ভাবে মেকানিজম করি যাতে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা অনেক বেশি হয়। এটা সুবিধা হচ্ছে আপনি কন্ট্রাস্ট ভালো পাবেন। অসুবিধা কোথায়? রেডিওলজিতে সবসময় মনে রাখবেন, একটা সুবিধা করতে যাবেন আর একটা অসুবিধা হবে, কম্পেনসেটরি ইফেক্ট সব জায়গায়, একটা সুবিধা মানে একটা আরেকটা অসুবিধা, সুতরাং বেশি সুবিধাও ভালো না এখানে। টা কেউ, বেশি হয় পেশেন্টের। পেশেন্টের ডোজ বেশি হয়, ফটো ইলেকট্রিক ইন্টারাকশন মানে ডোজ বেশি পেশেন্টের। এক্সিলেন্ট। ফটো যত ফটো, এই জন্য ম্যামোগ্রাফি আমরা খুবই জুডিশিয়াসলি করি করি যখন প্রয়োজন হয়, বাট জুডিশিয়াসলি করতে চাই, চাইলাম আর ম্যামোগ্রাফি করে ফেললাম এরকম ব্যাপারটা না, একটু জুডিশিয়াসলি করতে হয়, ঠিক আছে। এই গেল। আচ্ছা, তারপরে আরো দুইটা ইন্টারাকশন আছে, কোহারেন্ট এবং পেয়ার প্রোটেকশন, এখান থেকেও মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। ফর্টিলিটি এবং কম্পন থেকে আসবেই কোশ্চেন, বাকি দুটো থেকে আসলে আসলে আসতে নাই, এগুলো পড়ে ফেলবেন। পরে রেডিওগ্রাফিক কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এটা একটা কথা আছে যে এক্স রে, মানে এক্স রে দুইটা ভাবে একটা ব্যাপার নির্ভর করে, একটা হচ্ছে কোন ফ্যাক্টর গুলো এক্স রে কোয়ালিটি বাড়ায় এবং কোয়ান্টিটি বাড়ায়, এটাকে জানতে হবে। এবং আরো কিছু মানে রেডিওলজিক্যাল ফ্যাক্টর আছে যারা হচ্ছে যে এক্স রে কোয়ালিটি, মানে আমার যে ফিল্মের কোয়ালিটি সেটা বাড়াইতে ব্যবহার করা হয়। যাই হোক, আপনারা আজকে বলতে পারবেন কিনা আহ, কোন জিনিসটা আমার একটা এক্স রে কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়ায়? কিছু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলে ফেলতেছি, যদি কারো বাই চান্স কেউ আমাদের ইয়েতে ভর্তি না হন, ব্যাপারগুলো যাতে জানা থাকে বা এরকম। আমি অপশন দিই, যেমন আমি যদি বলি কেভি, মিলি অ্যাম্পিয়ার বা কারেন্ট আর কি, আরেকটা হচ্ছে ফিল্টার, কোন জিনিসটা হচ্ছে এক্স রে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়াবে, কোন জিনিসটা বাড়ালে এক্স রে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়বে, বলতে পারবেন? কিলো ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার বা কারেন্ট, আর হচ্ছে ফিল্টার, কেভি কেভি। কিলোভোল্ট। আর যদি মিলি অ্যাম্পিয়ার বাড়ায় বা কারেন্ট বাড়ায় তাহলে কি বাড়বে এবং কি অপরিবর্তিত থাকবে? কোয়ান্টিটি বাড়বে, কোয়ালিটি অপরিবর্তিত থাকবে। যদি ফিল্টার ইউজ করি তাহলে কি বাড়বে কি কমবে?
কোয়ালিটি বাড়বে, ফিল্টার বাড়বে না। কোয়ালিটি বাড়বে, কোয়ান্টিটি কমবে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কমবে, ভেরি গুড, কোয়ান্টিটি কমবে, ঠিক আছে। এটা তো এই ব্যাপারগুলো এইভাবে শিখে রাখবেন। যেমন আরেকটা ব্যাপার আছে ভোল্টেজ রিপল বলি আমরা, সেটার উপরে সেটা কিভাবে ইফেক্ট ফেলে সেই ব্যাপারগুলো জানবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কিছু ডিভাইস আছে যেটা আমরা এক্সট্রা কোয়ালিটি বাড়াতে ব্যবহার করি, যেমন হচ্ছে কলিমেটর, গ্রিড, ফিল্টার এবং কন্ট্রাস্ট। এই কলিমেটর, গ্রিড এবং ফিল্টার, এখান থেকে এই টপিক থেকে আপনার কোশ্চেন আসবেই আসবে, তিনটা থেকে, ঠিক আছে। তো এই তিনটে কি কি জিনিস জানবেন, এই কলিমেটর কোথায় ব্যবহার থাকে আর কি, মানে থাকে বলতে একটাতে এক্সট্রা টিউব, একটা মানুষ, নিচে ফিল্ম। তো কার মাঝখানে কলিমিটার থাকে এবং কলিমিটার কাজটা কি? গ্রিড, মানে আমি যদি একটা চ্যাপ্টার বলি বা একটা টপিকস বলি, গ্রিড ইম্পর্টেন্ট। এই গ্রিডের কাজ কি, এই গ্রিড কি, মানে কিভাবে গ্রিড রেশিও নামে একটা ব্যাপার আছে, সেটা কি, গ্রিড রেশিও কমালে কি হয়, গ্রিড রেশিও বাড়ালে কি হয়, ঠিক আছে। এবং হচ্ছে গ্রিডের কিছু আরো কিছু বাকি ফ্যাক্টর আছে, এই ব্যাপারগুলো জানা, ঠিক আছে। এই ব্যাপারগুলো পড়ে ফেলতে হয়। গ্রিড কোথায় থাকে, খুবই খুবই ইম্পর্টেন্ট গ্রিড। একটা হচ্ছে ফিল্টার, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এই কোয়ালিটি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যে কন্ট্রাস্ট, আমি যেবার পরীক্ষা দিচ্ছিলাম, মানে অসংখ্য কোশ্চেন কন্ট্রাস্ট থেকে আসে। কন্ট্রাস্ট বলতে মানে এই কন্ট্রাস্ট না, রেডিওলজিক্যাল ফিল্ম কন্ট্রাস্ট বা সাবজেক্ট কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট না। আপনার হচ্ছে যে কন্ট্রাস্ট বলতে যেটা আপনারা জানেন যে যখন আমরা এক্স রে করি, কি চলে আসে, আমরা যখন এক্স রে করি বা সিটি স্ক্যান করি বা এমআরআই করি, তখন কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল ইউজ করি, ঠিক আছে। কি করি, কন্ট্রাস্ট, এমআরআই তে কোন কন্ট্রাস্ট ইউজ করি, এটা আপনারা, এটা মানে রেডিওলজি জন্য না, এটা এমনিতে আমরা জানি মেডিকেল লাইফ থেকেই। এমআরআই তে কোন কন্ট্রাস্ট ইউজ করি, বলতে পারবেন কেউ? আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশন যোগ। আচ্ছা, এক নম্বর হচ্ছে আয়োডিন, বেরিয়াম, গ্যাডোলিনিয়াম, কার্বন ডাই অক্সাইড। কেউ শুনলে তো এখন মনে পারার কথা, শোনার পরে কেউ পারছেন না? গ্যাডোলিনিয়াম। গ্যাডোলিনিয়াম, ভেরি গুড। এমআরআই তে আমরা গ্যাডোলিনিয়াম ইউজ করি, আর এক্স রে তে আমরা বেরিয়াম, আয়োডিন ইউজ করি, আর সিটি স্ক্যানে মেনলি আয়োডিন ইউজ করি, ঠিক আছে। এখানে যে ক্লাসিফিকেশন একটু জানবেন, কোনটা কোনটা ওয়াটার সলিবল, কোনটা সলিবল না, কোনটা আয়নিক, কোনটা নন আয়নিক, কোনটা লো অসমোলার, কোনটা হাই অসমোলার, এই ব্যাপারগুলো জেনে ফেলবেন। আবার কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। কন্ট্রাস্টের দুইটা যদি সাইড এফেক্ট বলেন, আচ্ছা না, সাইড এফেক্ট প্রথম কোশ্চেনটাকে বলি, সেটা হচ্ছে কন্ট্রাস্ট পরীক্ষা করার আগে একটা টেস্ট আমরা ইনভেরিয়েবলি করি, সেই টেস্টটার নাম কি? মানে আপনি একটা পেশেন্টে কন্ট্রাস্ট দিবেন, কিন্তু একটা টেস্ট আপনাকে আগে করে, ব্লাড টেস্ট করে তারপরে করতে হবে, সেটা ঠিক আছে কিনা দেখে তারপরে, সেটার নাম কি জানেন? কেউ একজন রিপ্লাই দিয়েছে না, আয়োডিন না, আয়োডিন আয়োডিন আগের কোশ্চেনে মনে অ্যান্সার দিচ্ছে না, আয়োডিন না। এমআরআই তে আমরা গ্যাডোলিনিয়াম ইউজ করি, আয়োডিন হচ্ছে সিটি স্ক্যানে, এক্স রেতে, আর এক্স রেতে আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে বেরিয়াম। আচ্ছা, আমার কোশ্চেনটা কি ছিল, কন্ট্রাস্ট দেওয়ার আগে, মনে করেন আপনি একটা পেশেন্টের কন্ট্রাস্ট এক্সামিনেশন করবেন, কোন পরীক্ষাটা করা উচিত, করে তারপরে করবেন? সিরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন, ভেরি গুড। কারণ কিডনিতে যে ইফেক্ট, সেটা হচ্ছে একটা অন্যতম সাইড এফেক্ট। আরেকটা সাইড এফেক্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। এই ব্যাপারগুলো জেনে ফেলবেন যে আমার ইফেক্ট গুলো কি কি, সাইড এফেক্ট কি, কোনটা দেখে ইয়ে করতে হয়, এবং কন্ট্রা ইন্ডিকেশন, যে কোথায় বেরিয়াম দেওয়া যাবে না। একটা বা দুইটা কন্ট্রা ইন্ডিকেশন বলতে পারবেন বেরিয়ামের? বেরিয়াম পরীক্ষা আমরা অনেক জায়গায় করি, যেমন বেরিয়াম স্টাডি, আপনার নাম শুনছেন। কিছু ফ্লোরোস্কোপিক টেস্ট আছে। ফ্লোরোস্কোপিক টেস্ট মানে হচ্ছে যেমন বেরিয়াম সোয়ালো, বেরিয়াম মিল, বেরিয়াম ফলো থ্রু, আরজিএমসি, আইভিউ, এটা হচ্ছে ফ্লোরোস্কোপিক টেস্ট। তো এখানে যে বেরিয়াম সোয়ালো, মিল, ফলো থ্রু বললাম, এখানে তো বেরিয়াম ইউজ করি। তা আমি যদি বলি যে কোন জিআইটি কন্ডিশনে বেরিয়াম দেওয়া যাবে না? সাসপেক্টেড জিআই পারফোরেশনে দেওয়া যাবে। এক্সিলেন্ট, সাসপেক্টেড জিআই পারফোরেশন। আর যদি খুবই একটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে অবস্ট্রাকশন।
ঠিক আছে, বাট প্রথম ইয়ে হচ্ছে যেটা বলছেন সেটা সাসপেক্টেড যে এটি পারফোরেশন। কারণ পারফোরেশন কি, কেন কি, যদি কোনো কারণে আমি সাসপেক্ট করি এটা পারফোরেশন হলেও হতে পারে, সেই পেশেন্টকে আমরা বেরিয়াম দিব না, সেটা আয়োডিন দিব। কারণ কি, বেরিয়াম হচ্ছে যে ওই পারফোরেশন লিক হয়ে পেরিটোনাইটিস করে, যেটা আয়োডিন করে না। ঠিক আছে, বা গ্যাস্ট্রোগ্রাফিন ইউজ করতে পারি। গ্যাস্ট্রোগ্রাফিন আমার একটা আরেকটা কন্ট্রাস্ট মিডিয়া আছে, তো এই ব্যাপারগুলো দেখে ফেলবেন। যাই হোক, পরবর্তী ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটেনিউয়েশন, হাফ ভ্যালু লেয়ার এবং হাফ লাইফ, এই ব্যাপারগুলো দেখে ফেলবেন। আর একটা হচ্ছে এক্স রে ফিল্ম, ইন্টেন্সিফাইং স্ক্রিন, ল্যাটিন ইমেজ, ফিল্ম প্রসেসিং। এই চ্যাপ্টারটাকে আমরা বলি হিস্টোরিক্যাল চ্যাপ্টার। হিস্টোরিক্যাল চ্যাপ্টার মানে কি, এখন আসলে আপনারা রেডিওলজি যারা কেউ যদি কোনো এক্সপোজার থাকে বা ইন্টার্নশিপে যদি এক্সপোজ হন বা হচ্ছে এমনিতে ইঞ্জিনিয়ার যদি কাজ করেন কোথাও, আমরা কিন্তু এখন এক্স রে মানে আমরা আগায় গেছি কোথায়, আমরা এখন সিআর ডিআর দিয়ে কাজ করি। এক্স রে যে তৈরি করি, এক্স রে ফিল্ম, সেটা কি সিআর এবং ডিআর মানে ডিজিটাল রেডিও, ডিজিটাল মেশিন সব। এখানে এই যে ল্যাটিন ইমেজ বা ইন্টেন্সিফাইং স্ক্রিন বা এক্স রে ফিল্ম, ঠিক আছে, এক্স রে ফিল্ম পর্যন্ত ঠিক আছে, বাট ফিল্ম প্রসেসিং এগুলা এখন কোনো ভ্যালু নাই। বাট এটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, এটা আমার রেডিওলজিতে, আমার রেডিওলজির বেসিক বোঝার জন্য এই জিনিসগুলো বোঝা ইম্পর্টেন্ট। এই জন্য এগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন মানে যদিও তুলনামূলক একটু কম আসে এখন, বাট এগুলো আপনাকে খুব ভালো মতো জেনে পরীক্ষায় যেতে হবে, নাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না, বা অন্য জিনিসগুলো বুঝবেন না। এই জন্য হিস্টোরিক্যাল টপিকস গুলো পড়তে হবে আপনাকে। যেমন ল্যাটিন ইমেজ আসলে এখন ওইভাবে বোঝার কোনো ভূমিকা নেই। এখন আপনি কম্পিউটারে দিবেন, মানে আপনি দাঁড়াবেন, মেশিন ছবি তুলবে, আপনার কম্পিউটার সিআর মেশিন বা ডিআর মেশিন থেকে আপনার অটোমেটিক একটা ছবি বের হয়ে আসবে। ঠিক আছে, ল্যাটিন ইমেজ এগুলো মানে হিস্টোরিক্যাল, বাট পড়তে হবে, এটা কিন্তু এমন না যে পড়তে হবে না, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি যে আমরা আলফা বিটা গামা ডিকে, এগুলো তিনটা পার্থক্য, এগুলো খুব ভালো মতো পড়বেন। আহ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করি, এটা খুবই একটা বেসিক কোশ্চেন, যে গামার চার্জ কত, কি বলবেন? গামার ভর কত বা চার্জ কত বা বেগ কত? গামার ইয়ে কত মানে ভেলোসিটি কত, এটা পারা উচিত। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা কমন প্রপার্টিস আছে, হ্যাঁ, এটা মনে রাখবেন। যারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে বেতার থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ভিজিবল লাইট, মাঝখানে আরো দু একটা জিনিস ছিল, আল্ট্রাভায়োলেট রে, তারপরে এক্স রে, গামা রে, ঠিক আছে, এরা সবাই একটা কমন প্রপার্টিস ফলো করে। সকল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে কমন প্রপার্টিস আছে, সেটা কি, তাদের ভর নাই, তাদের চার্জ নাই, এবং তারা আলোর বেগে চলে সবাই। আপনি এক্স রে বলেন, গামা রে বলেন, ভিজিবল লাইট বলেন, বেতার তরঙ্গ বলেন, আল্ট্রাভায়োলেট রে বলেন, মাইক্রোওয়েভ বলেন, যাই বলেন, সবই হচ্ছে সবাই আলোর বেগে চলবে। মানে কি, আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কারো কোনো ভর থাকবে না। আলোর কোনো, যদি বলে আলোর কোনো ভর আছে, ভর নাই। চার্জ আছে, চার্জ নাই, এগুলো মনে রাখবেন। বাট এই যে আলফা বিটা, তারা হচ্ছে কিন্তু ইয়া না, আবার তারা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না, তারা রেডিয়েশন, বাট তারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না। এই ব্যাপারগুলো মনে রাখবেন, তাদের প্রপার্টিস গুলো জানবেন, তাদের চার্জ আছে, তাদের ভর আছে, বেগ আছে, সবই আছে, এগুলো জানতে হবে। তবে রেডিয়েশন হ্যাজার্ড প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক এবং কোনটা স্টোকাস্টিক ইফেক্ট, কোনটা ডিটারমিনিস্টিক ইফেক্ট, এই ব্যাপারগুলো জানেন, দুইটা পার্থক্য খুব ভালো মতো পড়বেন। ডোজ দিয়ে কোশ্চেন আসে, কোনটা অ্যাবজর্ব ডোজ, কোনটা ইফেক্টিভ ডোজ, কোনটা ইকুইভ্যালেন্ট ডোজ, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর কার কোনটা, পরে আরেকটা হচ্ছে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর, সেটা জানবেন, কার কত ওয়েটিং ফ্যাক্টর, এই ব্যাপারগুলো জানতে হয়। এবং হচ্ছে আমাদের যে বিভিন্ন টেস্ট করি, যেমন আপনি এক্স রে টেস্ট করলেন, বা আইভিউ করলেন, বা পেট স্ক্যান করলেন, বা সিটি স্ক্যান অ্যাবডোমেন করলেন, এখানে কত আপনার রেডিয়েশন খরচ হচ্ছে, এগুলো এখন কোশ্চেন আসে, এগুলো জানতে হবে। রেডিয়েশন প্রোটেকশন নিয়ে জানতে হবে, আলাদা প্রিন্সিপাল কি, এটা জানতে হয়। লেড শিল্ড কথা, মানে একটা এক্স রে রুমে লেড মানে কোন রেডিয়েশন থেকে প্রোটেকশন আমরা কিভাবে পাই, এক্স রে থেকে প্রোটেকশন কোনটা দেয়, কোনটা আপনি লেড লাগবে, কোনটা আপনার হচ্ছে প্লাস্টিক দিয়ে আপনি প্রোটেকশন পেতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো জানতে হবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে একটা এক্স রে রুমে কোথায় কতটুকু প্রোটেকশন থাকে, এই ব্যাপারগুলো জানা। রেডিয়েশন ডিটেকশনের জন্য কি কি আমরা ব্যবহার করি, ফিল্ম ব্যাস, টিএলডি, জিএম কাউন্টার, আয়নাইজেশন চেম্বার, এই ব্যাপারগুলো জানতে হয়। পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট এখানে টপিক ছিল আমার মনে পড়তেছে, এরকম মনে পড়ে আবার চলে ভুলে যাচ্ছে এরকম।
আচ্ছা, একটু আগে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে ইমেজ ইন্টেন্সিফায়ারটা কোথায়, এটা কারণ হ্যাঁ ও পরে আছে, ঠিক আছে। এই তো এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ, আর দুই একটা টপিক এখানে ইম্পর্টেন্ট। রেডিয়েশন ডিটেকশন, রেডিয়েশন প্রোটেকশন, ডোজ। আচ্ছা, এগুলোই মোটামুটি, আর মনে পড়তেছিল মাঝখানে টপিকটা মনে পড়ে ভুলে গেলাম। যাই হোক, ম্যামোগ্রাফি আমরা বলছি, ম্যামোগ্রাফি যে ডিটেলস প্রসেস, ডিফারেন্স ফ্রম নর্মাল এটা জানা, এবং হচ্ছে যে আল্ট্রাসাউন্ড ভেলোসিটি, সাউন্ডের ভেলোসিটি কত, আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি কত আর কি, পিজিওইলেকট্রিসিটি কি, বিভিন্ন আর্টিফ্যাক্ট, এই আর্টিফ্যাক্ট সবাই গুরুত্বপূর্ণ, সিটি হোক, এমআরআই হোক, আল্ট্রাসাউন্ড হোক, আর্টিফ্যাক্ট ঝরঝরা একদম ক্লিয়ার ক্লিন কাট কনসেপ্ট রেখে ফেলেন, প্রতি বছরই কোশ্চেন আসে এখান থেকে। প্রোব কি কি, মানে কোনটা কার্ভিলিনিয়ার প্রোব, সুপারফিশিয়াল প্রোব, কোনটা মেগাহার্টজ কত, এই ব্যাপারগুলো জানবেন। কম যেটার ফ্রিকোয়েন্সি, সেটাতে সুবিধা কি অসুবিধা কি, যেটা বেশি ফ্রিকোয়েন্সি এটার সুবিধা কি অসুবিধা কি, ডপলার নিয়ে কোশ্চেন আসে, এটা আইডিয়া রাখবেন। সিটি স্ক্যানের নয়েজ কি, আর্টিফ্যাক্ট তো বললাম, হান্সফিল ইউনিট, এবং কোন অর্গানটা এই যে সিটি স্ক্যান বা এক্সরেতে কেমন দেখায়, যে এয়ার বা বাতাস আর কি সিটি স্ক্যান বা এক্সরেতে কেমন দেখাবে, একটা স্টোন সিটি স্ক্যানে কেমন দেখাবে, একটা যেমন হেমোরেজ মানে ব্লিডিং, সেটা সিটি স্ক্যানে কেমন দেখাবে, এক্সরেতে কেমন দেখাবে, সিটি স্ক্যান এক্সরে একই কথা, সেটা কেমন দেখাবে, এবার ওগুলো জেনে ফেলবেন। এমআরআই খুবই গুরুত্বপূর্ণ, এমআরআই দুইটা ক্লাস হয় ডক্টর সাকিবের, এখানে হয়তো বা একটা হয়তো হবে। লার্মার ইকুয়েশনটা কি, জাইরোম্যাগনেটিক রেশিও কেটে জেনে ফেলবেন, এবং বিভিন্ন যে সিকোয়েন্স আছে T1 T2 ফ্লেয়ার স্টিয়ার, বিশেষ করে যে ফ্লার এবং স্টিয়ার, এই দুইটার পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতিটা যে পিডিএম ডিডব্লিউ এগুলো থেকে অল্প অল্প করে জানবেন, যে এখানে T1 T2 তো এগুলো মানে আমরা কয়টা প্যারামিটার ইউজ করি, টিই টিআর, কোনটাতে কোন অর্গান বা পরে কোন টিস্যু কেমন দেখাবে, এই ব্যাপারগুলো জানবেন। এমআরএস নিয়ে কোশ্চেন আসে, এমআরসিপি নিয়ে একটু বেসিক আইডিয়া রাখবেন। ফ্লোরোস্কোপি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ফ্লোরোস্কোপি একটা এক্সাম্পল দেন তো কেউ একজন, ফ্লোরোস্কোপি একটা পরীক্ষার এক্সাম্পল দেন কেউ, কেউ তো বেসিক আইডিয়া একটা পরীক্ষার নাম বলেন যেখানে আমরা ফ্লোরোস্কোপি ইউজ করি। সরি, একটু জোরে বলেন। বেরিয়াম স্যালোতে। বেরিয়াম সলো, ভেরি গুড, বেরিয়াম সলো, বেরিয়াম ফলো থ্রু, বেরিয়াম মিল, আর জিএমসি, আইভিও, তারপরে এই টেস্ট গুলো মোটামুটি সবগুলো হচ্ছে ফ্লোরোস্কোপিক টেস্ট, ঠিক আছে। মানে কি, এটা নর্মাল এক্সরে থেকে ফ্লোরোস্কোপিক টেস্টের ডিফারেন্সটা কি, একটা কেউ বলতে পারবেন, তাহলে খুব খুশি হবো, বা একটু বেসিক আপনাদের আছে আমরা বুঝতে পারবো। ফ্লোরোস্কোপি হলো রিয়েল টাইম এক্স-রে ইমেজিং। রিয়েল টাইম এক্সরে, ভেরি গুড, রিয়েল টাইম এক্সরে মানে সেটা কি করি, মানে চলমান অবস্থায় মানে লাইভ দেখা যায় এটা এক্স-রেটা, যেমন ভেরি গুড। তাহলে নর্মাল এক্সরে আর এইটার এক্সরে কোনটাতে বেশি পেশেন্টের ডোজিং হবে, অবশ্যই ফ্লোরোস্কোপিতে। ফ্লোরোস্কোপিতে কি করি, আপনার এক্সিলেন্ট, আপনি যেটা বলছেন সেটাই। ফ্লোরোস্কোপিতে হচ্ছে আমরা একটা পেশেন্টকে লো ডোজে এক্সরে দিতে থাকি, কেন দেখার জন্য, লাইভ দেখার জন্য। লাইভ মানে কি, লাইভ দেখার লাভটা কি, কেন দেখি সেটা হচ্ছে, মনে করেন বেরিয়াম সোয়ালো, পেশেন্টকে আমরা একটা বলি যে আপনি তুমি বেরিয়াম খাও, বা আপনি বেরিয়াম খান, বেরিয়াম একটা পেজ দেওয়া হয়, তারপর সে খেতে থাকে ওইটা। পরে বেরিয়ামটা প্রথমে গলার উপরিভাগে থাকে, তখন রেডি, তখন কি অবস্থায় আছে, গলার মাঝখানে থাকে, মানে ইসোফেগাসের মাঝখানে থাকে, ইসোফেগাসের লোয়ার এন্ডে থাকে, কোথায় কি আছে কিভাবে আছে, বা ওইখানে কোনো প্যাথোলজি আছে কিনা আমরা বুঝতে পারি, কেউ বুঝতে পারি, লাইভ দেখতে থাকি আমরা, এক্সরে দিতেই থাকি, আর এদিকে যে মানে ছবির পর ছবি তুলতে থাকি, এটা তাহলে লাইভ একটা ভিডিওর মতো আসতে থাকে আমার কাছে, এবং আমি কোথাও কোনো প্যাথোলজি খুব ভালো মতো বুঝতে পারি, এটা ডিনামিক এক্সরে, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে ডোজ বেশি, যদিও আমরা এখানে লো ডোজে এক্সরে দিই, বাট তারপরেও ডোজ বেশি। এবং এগুলো এই ফ্লোরোস্কোপির আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আইডিয়া সেটা হচ্ছে ইমেজ ইন্টেন্সিফায়ার, ফ্লোরোস্কোপিতে আমরা ইউজ করি, এটার গঠন খুবই ভালো মতো পড়বেন। তো এইটার সাথে যে ঝামেলা হয়, অনেকে যেটা ঝামেলা করে ফেলে, যে একটু আগে আমরা যেটা দেখছি টপিক, ইমেজ ইন্টেন্সিফায়ারের সাথে কই গেল, সেটা হচ্ছে যে এই যে ইন্টেন্সিফাইং স্ক্রিন, দুটো কিন্তু আলাদা ব্যাপার, বাট ওই যে ইন্টেন্সিফাইং একসাথে করা, এই জন্য মাঝে মধ্যে একই রকম হয়ে যায়, এই ব্যাপারগুলো আলাদা আলাদা বুঝে ফেলবেন। তারপরে পেট স্পেক্ট খুবই গুরুত্বপূর্ণ, বেসিক মেকানিজম জানবেন, সিআর ডিআর, প্যাক্স এবং ডাইকম, এটা নিয়ে একটু বেসিক আইডিয়া রাখতে হয়। এবং এক্সরে পড়ার সময় যে আমরা যেটা এক্সরে টিউবের গঠন খুব ভালো মতো জানবেন। এই যে মাঝখানে যে আমরা ফিল্টার ইউজ করি, সেটা কলিমেটর এবং গ্রিড, এই তিনটা জিনিস আমরা দেখাই দিচ্ছি। পরে এক্সরে ফিল্ম,
এবং এক্স-রে টিউব, প্রতিটা জিনিস ভালো মতো জানবেন এবং মানুষের সাথে কি ইন্টারাকশন হয় পুরোটা স্টোরির মতো করে জেনে ফেলবেন। পেপার ওয়ান আমরা যেটা বলছি যে অ্যাবডোমেন খুবই গুরুত্বপূর্ণ, এমব্রায়োলজি, হিস্টোলজি ও হেডনেকটা বলা হয়নি, হেডনেক ব্রেন আই বলতে এখানে কিছু কিছু একবার সব পড়া দরকার নেই, কিছু ভালো টপিক থেকে কোশ্চেন আসে। থোরাক্স লাং হার্ট থেকে ভালো কোশ্চেন, ব্রেস্ট খুবই গুরুত্বপূর্ণ, ছোট টপিক্স থেকে অনেক কোশ্চেন আসে, মানে সুপ্রেস এবং ইনফ্লেক্স থেকে কিছু মোটামুটি কোশ্চেন আসে। পেপার থ্রিতে আমরা যে টপিক গুলো একটু দিয়ে রাখছি এগুলো একটু পড়বেন, সেটা হচ্ছে যেমন জেনারেল প্যাথোলজি খুবই গুরুত্বপূর্ণ, খুবই অল্প টপিক্স কিন্তু অনেক কোশ্চেন আসে। সিস্টেম প্যাথোলজি, নার্ভাস সিস্টেম, ব্রেস্ট, সিভিএস, অর্থ, জিএটি মনে হয় সবই আপনি বলতে পারেন যে ভাই সব তুলে দিয়েছেন, বাট মোটামুটি এই চ্যাপ্টার গুলো থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। সিস্টেম প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি থেকে খুবই লিমিটেড টপিক যেমন এনজাইম, কোএনজাইম, ভিটামিন, মিনারেল, কিটোন বডি, লিপিড মেটাবলিজম, অ্যামাইনো অ্যাসিড, বাফার, বায়োমার্কার, মোটামুটি এগুলো থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। জেনেটিক্স খুবই গুরুত্বপূর্ণ, ওই যে বলছিলাম অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, তারপরে হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ, এগুলো থেকেই মোটামুটি কোশ্চেন। ইমিউনোলজি, হাইপার সেন্সিটিভিটি কোশ্চেন আসে, কোনটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, এখান থেকে কোশ্চেন আসে। মাইক্রোবায়োলজি থেকে ইউজুয়ালি আগেরবার প্যারাসাইটোলজি, মাইক্রোলজি থেকে বেশি কোশ্চেন আসতো, কিন্তু জেনারেল মাইক্রোবায়োলজি থেকে এই লাস্ট বার কোশ্চেন আসছে। বায়োস্ট্যাট থেকে রাফসানজানি, ডক্টর রাফসানজানি খুবই ইম্পর্টেন্ট ক্লাস নেয়, 3টে ক্লাস করে আশা করি বায়োস্ট্যাট যে কোনো পরীক্ষার জন্য আপনাদের হয়ে যাবে। ফিজিওলজি খুবই লেস ইম্পর্টেন্ট, ফিজিওলজি আমাদের সিলেবাসে নাই, বাট তারপরে ঘুরে ফিরে ওই সিস্টেম প্যাথোলজির সাথে মিলায় মিলায় তারা হচ্ছে কিছু কোশ্চেন দিয়ে দেয়। ফ্লুইড এবং ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ডিসঅর্ডার এবং হরমোন, এটা আপনারা এমনিতেও ইয়াতে পড়বেন সিস্টেম প্যাথোলজি, এন্ডোক্রাইনে, বাট মোটামুটি ফিজিওলজি এখান থেকে কোশ্চেন হয়। যাদের অনেক টাইম তারা জিআইটি ফিজিওলজি একটু দেখতে পারেন, জিআইটি ফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজিটা হরমোনের সাথে আপনি পড়ে ফেলবেন, বাট মোটামুটি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট এবং অ্যাসিড বেস ডিসঅর্ডার এখান থেকে খুব ভালো কোশ্চেন আসে। খুব ভালো বলতে মানে তুলনামূলক 2টা কোশ্চেন দিয়ে দেয়, তো এটা জানতে হবে। তো যাই হোক, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলেছে। আমাদের যে ক্রাশ ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, এটা আমরা একটু প্রোফাইলটা বলি, এখানে এইভাবে আমাদের রুটিনটা সাজাইছি। মোটামুটি আমাদের নভেম্বরের 14 তারিখে আমাদের ক্রাশ ব্যাচের যে এটা হচ্ছে শুধু পেপার 1 এবং পেপার 3 রুটিনটা দেখানো হয়েছে আর কি। তো এটা এইভাবে সাজানো এই ক্লাসটা, পরে বায়োস্ট্যাটের 3টা ক্লাস, এটা ডেট এখন ফিক্স করা হয়নি, মোটামুটি আর 1 সপ্তাহ লাগবে, হয়তো নভেম্বর 21 তারিখের মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবো। এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো, ক্লিনিক্যাল 12টা ক্লাস থাকবে ক্লিনিক্যালের। এটা আমাদের 14 তারিখ থেকে শুরু হবে এবং 26 অক্টোবরে শেষ হয়ে যাবে। 2টা রিভিউ ক্লাস নেই আমরা, রিভিউ ক্লাসটা সাধারণত ক্লিনিক্যাল ব্যাচে নেওয়া হয়, রেকর্ডের মানে অনেক রেকর্ডের এরকম না, এটা আমাদের যে রেগুলার ব্যাচ, লং ব্যাচ যেটা চলতেছে অনেক আগে থেকে, সেই ব্যাচের সাথে সেই ব্যাচে আমরা একটা রিভিউ ক্লাস বলতে যে প্রতি সবগুলো চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে ফেলি আমরা। তো এই 2 ভাগে ভাগ করে 2টা আমরা ক্লাস নিয়ে রিভিউ ও সবগুলো অ্যানালিসিস, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলো আলোচনা করা হয়, এটা আপনারা রেকর্ডেড পাবেন। পরে 3টা মক হবে আপনাদের, ঠিক আছে? তো এইটা যদি আরো কোনো বিষয় জানার থাকে, পেমেন্ট স্ট্রাকচার বা পেমেন্ট কিভাবে করবেন যদি কেউ ভর্তি হতে চান, বা অন্যান্য আরো কোনো ডিটেলস জানার থাকে, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ মিস্টার সাজ্জাদুল আরেফিন, তো ওনার নাম্বারটা এখানে দেওয়া আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার বিস্তারিত জেনে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ।